নমস্কার সবাইকে। আহ, আমি আলফ্রেড ভাবি বলছি জার্মানি থেকে। আমাদের হায়ার স্টাডি গ্রুপে স্বাগতম, আমাদের হিন্দুদের এই গ্রুপ হায়ার স্টাডি হেল্প ফর হিন্দু স্টুডেন্টস। এবং আজকে আমাদের ছোট বোন আজকে আমাদের এই মেডিকেল স্টাডিজ এন্ড ক্যারিয়ার ইন জার্মানি নিয়ে বক্তব্য দিবে। তো আমি আমাদের কোনো কিছু দেরি না করে আমাদের ছোট বোন দেবশ্রীকে ডাইরেক্ট হস্তান্তর করছি এই স্টেজটা। ওকে, তো দেবশ্রী তুমি এখন বলতে থাকো, আমি তোমাকে হাইলাইট করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে, আচ্ছা। থ্যাংক ইউ। নমস্কার দাদা। আমি ডক্টর দেবশ্রী গোস্বামী, বর্তমানে অ্যাস্থেটিক কনসালটেন্ট হিসেবে কাজ করছি। তো আমি অনেকদিন আগে থেকেই দাদার কাছে, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকেই এত বেশি ঘ্যান ঘ্যান করতাম। আমি যে দাদা, আমি কিভাবে জার্মানিতে আসতে পারবো, কিভাবে হচ্ছে মেডিকেল ফিল্ডে এখানে কাজ করা যায়। তো দাদা যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, দাদার লিমিটের বাইরে গিয়ে সবসময় আমাকে হেল্প করতেন, আর মানে যতটা সম্ভব তথ্য দেওয়ার চেষ্টা করতেন। কিন্তু দেখা যায় কি, যে আমরা যতই তথ্যটা জানি তারপরও ওইটা আমার নিজের যতটুকু দরকার তার তুলনায় কিছু মানে অনেক ঘাটতি থেকে যায় তো জানাতে। তো সেই জন্য আমি অনেক চেষ্টা ফেষ্টা করে যেভাবেই হোক না কেন অনেক কিছু যেসব আমি জানতে পারলাম। আমি জানি না আমি ভবিষ্যতে জার্মানিতে ক্যারিয়ার কতটুকু করতে পারবো, কতটুকু সাকসেসফুল হব, কিন্তু আমার মনে হয় যে এই জিনিসগুলো আমি যদি জুনিয়র লেভেলের স্টুডেন্টদেরকে অন্তত পক্ষে জানাই দেই, সেক্ষেত্রে ওদের প্রিপারেশন নেওয়াটা আর একটু ইজি হবে, তাদের জন্য জার্মানির রাস্তাটা আর একটু স্মুথ হবে। তো আমি ইচ্ছা করেই কোনো স্লাইড রাখি নাই, কারণ আমি যখন ক্লাস টাস করতাম তখন দাদা দেখা যাইতো যে স্যার যেটা স্লাইডে লিখে দিছে আমি ওইটা দেখে দেখে লিখতেছি বা ওইটা দেখতেছি, কিন্তু স্যার যেটা বলতেছে ওইটা আর আমার মাথায় নেই। তো দুইটা একসাথে কোঅপারেট করা এবং দুইটাতে কনসেন্ট্রেট দেয়া, এই জিনিসটা অনেক সময় ঠিক মানে সঠিকভাবে করা যায় না। আবার দেখা যাবে কি, আমরা যেহেতু এই লাইফটা আমাদের গ্রুপে প্রচার করব, সেখানে তো মেডিকেল স্টুডেন্টও থাকবেন, ডক্টরও থাকবেন। ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট যেটা বোঝে, যেটুকু বোঝে, তার যেটুকু ম্যাচিউরিটি, তার থেকে অনেক বেশি ম্যাচিউরিটি একজন অলরেডি এমবিবিএস পাশ করা মানুষের। আবার দেখা যাবে যে যারা নন মেডিকেল, তাদের অনেক বিষয় হচ্ছে ওই ধরনের নলেজটা নাই। তো যেন সবাই সবকিছু যথেষ্ট সহজভাবে বুঝতে পারে, যারা নন মেডিকেল তারাও যেন তাদের পরিচিত কোনো এমবিবিএস স্টুডেন্ট বা ডক্টরদেরকে এই লিঙ্কটা শেয়ার করার মতন ওই উৎসাহটা পায়। সেজন্য আমরা খুব সহজভাবে এখানে জার্মানিতে মেডিকেল রিলেটেড ক্যারিয়ার কিভাবে করা যায় সে বিষয়ে কথা বলবো। তো সবার আগে যেটা কোশ্চেন আসে আমার কাছে, যে বলে জার্মানিতে আমি কিভাবে যেতে পারি, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমি কিভাবে যাব। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে জার্মানিতে যাওয়ার ক্ষেত্রে অনেকভাবেই তো যাওয়া যায়, কিন্তু মেইনলি দুইটা পাথওয়ে। তোমাকে আগে চিন্তা করা লাগবে যে তুমি ক্লিনিক্যাল সাবজেক্টে যেতে চাও নাকি নন ক্লিনিক্যাল সাবজেক্টে যাবা। নন ক্লিনিক্যাল সাবজেক্ট হলে সেখানে হাউস বিল্ডিং করা যায়, অথবা হচ্ছে মাস্টার্স এর কোনো প্রোগ্রামে ভর্তি হওয়া যায়। ওদের দেশে তো অনেকগুলা প্রাইভেট তারপর গভর্নমেন্ট ভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রাম থাকে। সেগুলাতে হচ্ছে কোনো মানে যে কোনো একটা সাবজেক্টে হয় ইংলিশ স্পোকেন কোনো একটা কোর্সে ভর্তি হওয়া যায়, অথবা জার্মান ল্যাঙ্গুয়েজে হচ্ছে কোনো একটা কোর্সে ভর্তি হওয়া যায়। বেটার হয় যদি ডাক্তার হই এবং আমরা যদি চাই যে পরবর্তীতে মাস্টার্সে ঢুকে তারপর আমি ওই দেশে যাই, ওখানকার লাইসেন্স এক্সাম পাশ করব, তারপর প্র্যাকটিস করব। তো জার্মান ল্যাঙ্গুয়েজ ভিত্তিক কোনো কোর্স যদি থাকে, যে কোর্সটা টোটালি জার্মান ভাষায়, তো ওইটাতে ঢোকা তখন হবে কি, জার্মান ভাষাটাও একদিকে শেখা হয়ে যাবে, আমাদের C1 বা C2 লেভেল পর্যন্ত অলরেডি ওখানে 2 বছর থাকতে থাকতে শেখা হয়ে যাবে। এবং তখন আমি ইজিলি হচ্ছে একটা পরীক্ষার জন্য অ্যাপিয়ার করতে পারবো। আর যদি আমি চাই যে না, আমি এখন হচ্ছে মাস্টার্সে বা নন ক্লিনিক্যাল কোনো কিছুতে যেতে চাই না, আমি সরাসরি ক্লিনিক্যাল লাইনে যাব, তো সেই ক্ষেত্রে আমাদেরকে লাইসেন্স পরীক্ষায় বসতে হবে। এখন আবার হচ্ছে আমার কাছে কয়েকজন জিজ্ঞাসা করছে যে দিদি, আমরা তো চাইলে হচ্ছে এমন কোনো দেশে যেতে পারবো যেখানে ইংলিশ বেসড প্রোগ্রামগুলা, যেমন ইউএসএমএলই দিতে পারি, এএমসি দিতে পারি, এইসব দিয়ে আমরা অস্ট্রেলিয়া যাই, আমরা ইউএসএ তে যাই, আমরা ইউকে তে যাই, প্লাব দেই। তো সেক্ষেত্রে আমরা কেন জার্মানি চুজ করব, বা জার্মানিতে কাজের পরিবেশটা কিরকম। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে দেখো, এখন রিসেন্টলি দেখা যাচ্ছে যে আফটার 10 ইয়ার্স জার্মানিতে
তাদের যেসব স্পেশালিস্ট ডক্টররা আছেন তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি কমে যাবে, কারণ তারা অধিকাংশই মোর দেন 75 ইয়ার্সে চলে যাবেন। তো সেই ক্ষেত্রে মোটামুটি প্রায় 50% মতন একটা স্পেস তৈরি হবে, একটা হেলথ ক্রাইসিস তৈরি হবে ওদের পুরা জায়গাটাতে, যে যখন হঠাৎ করে এতগুলো ডক্টর হচ্ছে রিটায়ারমেন্টে চলে যাবেন তখন তো এই জায়গার ক্রাইসিসটা ফুলফিল করতে হবে। দ্যাটস ওয়াই তারা কিন্তু এখন হেলথ সেক্টরে ডক্টর, নার্স বা এই ধরনের হেলথ কেয়ার প্রোভাইডারদেরকে অনেক বেশি পরিমাণে নেয়ার প্ল্যানিং এ আছেন। এখন যে রিসেন্টলি অপরচুনিটি কার্ডের একটা ভিসা চালু হয়েছে, সেখানেও কিন্তু হেলথ কেয়ার সেক্টরের কোনো মানুষ যদি অ্যাপ্লাই করে তাকে একটা এক্সট্রা পয়েন্ট দেওয়া হচ্ছে। তো বোঝাই যাইতেছে যে ওদের ক্রাইসিসটা কোন লেভেলের। তো সেই ক্ষেত্রে আমরা যদি জার্মানিতে যাই, ক্যারিয়ার করাটা অপেক্ষাকৃত কম্পারেটিভলি মানে ইজি হয়। আর তাছাড়া দেখা যায় যে আমরা যখন এএমসি দেই, ইউএসএমএলই দেই অথবা প্লাব দেই, সেই পরীক্ষাগুলো না বেশিরভাগই রিটেন বেসড হয়। রিটেন বেসড এক্সামগুলোতে কি হবে, যে একটা কোশ্চেন থাকলো, সে একটা সিনারিও থাকলো, সেই সিনারিওর উপরে আমার 4টা অপশন থাকলো, প্রত্যেকটা অপশনই হচ্ছে খুব বেশি কনফিউজিং মনে হবে কারেক্ট, তো আমি একটা আনসার করলাম, তারপর নেগেটিভ মার্কিং থাকলো। তো আমার সাকসেস রেটটা ওই তুলনায় আমি যদি জার্মানিতে দিই, জার্মানিতে পরীক্ষাগুলো হয় কি বেশিরভাগই কেস প্রেজেন্টেশন আর ওরাল এক্সাম। তো সেইখানে নেগেটিভ মার্কিং বা সবকিছুই ডিপেন্ড করে হচ্ছে ওই মুহূর্তের পারফরমেন্স এবং টিচার আমাকে কিভাবে জাজ করতেছেন আমার ইমপ্রেশনের উপরে একটা কিন্তু বড় ইফেক্ট থাকে। যেই মুহূর্তে আমি ওরাল এক্সাম দিব বা কেস প্রেজেন্ট করব, ওখানে কিন্তু মানে আমরা অলরেডি জানি এটা কিভাবে কি হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে পাস রেটটা কম্পারেটিভলি মনে হতে পারে ওই এক্সাম প্রসেসটাও কম্পারেটিভলি একটু ইজি হবে। তো এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয়েছে। তো এখন এরপরে যখন কথা বলি, তারপর আবার ছেলেমেয়েরা জিজ্ঞাসা করে যে দিদি তাহলে কিভাবে পরীক্ষার জন্য আমার প্রথম কি করতে হবে। পরীক্ষা দেওয়ার জন্য প্রথম একদম মেইন টার্গেট যেটা হয় সেটা হচ্ছে ভাষা। ভাষা ওরা চায় B2 লেভেল পর্যন্ত জার্মান ল্যাঙ্গুয়েজের একটা সার্টিফিকেট। তো ভাষাটা কোত্থেকে শেখা যায়? ভাষাটা আমাদের দেশ থেকেই শেখা যায়। আমাদের দেশে কোথায় ইনস্টিটিউশন আছে ওখানে ওরা সার্টিফিকেট দেয়, ওদের ওখানে পরীক্ষা দেওয়া যায়। বেশিরভাগ সময় মানুষ করে কি যে প্রাইভেটলি কারো কাছ থেকে শেখে, কারণ ওই ইনস্টিটিউশনে কস্টটা অনেক বেশি, ওদের প্রত্যেকটা কোর্সের জন্য যে কস্ট ওইটা মানে যথেষ্ট এক্সপেন্সিভ। তো প্রাইভেটলি যদি একটু কম খরচে শেখা যায়, তো সেখানে শুধু এক্সামে অ্যাপিয়ার করে। তো কিন্তু আমি পার্সোনালি বলবো যে তুমি A1, A2 আর B1 এই তিনটা প্রাইভেটলি কারো কাছ থেকে শিখতে পারো, কিন্তু যদি B2, C1 আর C2 শিখতে চাও তখন ওই ইনস্টিটিউশনে ভর্তি হওয়াটা খুব বেটার। কারণ করে কি ওরা হচ্ছে ওদের যেই বিভিন্ন ওয়ার্কশপ হয়, বিভিন্ন সেমিনার হয়, ওইখানে মানে অনেক বেশি ফ্যাসিলিটি পাবা, অনেক বেশি কথা বলার বা ওই ধরনের প্র্যাকটিস করার সুযোগটা বেশি পাওয়া যাবে, ঠিক যেমন জার্মানিতে থাকলে আমরা পাইতাম সেরকম। আর যেমন ধরেন দেখা যায় যে এই যে আপনি জার্মানিতে, তো আপনার কিন্তু রাস্তাঘাটে যেখানেই যাইতেছেন সবখানে জার্মান ভাষায় কথা বলা মানুষই পাচ্ছেন। তো আপনার জার্মান শোনা, ওই যে লিসেনিং এর মাধ্যমে আমরা যেটা লার্ন করি ওই জিনিসটা অনেক বেশি হচ্ছে। আর আমরা কিন্তু শুনে শুনেই বেশিরভাগ সময় শিখি। একটা ছোট বাচ্চা, তাকে কিন্তু প্রথমে শেখানো হয় না, সে সবাইকে দেখে, সবাইকে শুনে শুনে শুনেই ভাষাটা শেখে। ওইটা আমাদের জেনারেল প্রসেস লার্নিং এর। তো যখন আমি একটা ওইরকম ইনস্টিটিউশনে থাকি যেখানে হচ্ছে জার্মান টিচাররা আমাদেরকে শিখাচ্ছে, বা ওইখানে সবকিছু মোটামুটি অনেক কিছু জার্মানিতে হচ্ছে, জার্মান ভাষায় হচ্ছে, তো তখন আমার লার্নিংটা একটু ভালো হয়। তো এইটা হচ্ছে কথা যে আমার জার্মান ভাষা শিখতেই হবে, এবং যদিও সার্টিফিকেট B2 পর্যন্ত চায়, আমার 100% জার্মান ভাষায় খুব বেশি এক্সপার্ট হওয়া লাগবে, একদম C2 লেভেল পর্যন্ত শেখা লাগবে। তো তারপর আমি ভিসার জন্য অ্যাপ্লাই করব। তো ভিসাটা কিরকম হয় এইখানে একটা মজার কথা বলি, যে ভিসাটা তো অনেক ধরনের ভিসা জার্মান থেকে দেয়া হয়। ওটা তুমি বিজনেস করতে চাইলে, তুমি যদি কয়েক কোটি টাকা ইনভেস্ট করো তখনও জার্মানরা হচ্ছে ভিসা দেয় একটা। কিন্তু আমরা নর্মালি আমার যেটা ভালো মনে হয়েছে, আমরা যদি আমাদের দেশ থেকেই একটা জার্মান ভাষা শিখে তারপর ওদের অনেক ওয়েবসাইট থাকে, সেই সব ওয়েবসাইটের মধ্যে গিয়ে কোনো হসপিটালে জবের জন্য অ্যাপ্লাই করি,
যদি জব অফার করে ফেলে ওরা, তখন আমরা যখন এম্বাসি ফেস করব, মানে জব ভিসার জন্য অ্যাপ্লাই করলে উইদিন 15 to 20 days হচ্ছে আমাদেরকে এম্বাসি কল করলে আমি যখন যাব, আমার সমস্ত ডকুমেন্টের রেসপন্সিবিলিটি ওই হচ্ছে কোম্পানির, যাদের সাথে আমি অলরেডি কাজে জয়েন হয়ে গেছি। তো তারাই সবকিছু এম্বাসিকে বলে দিবে, আমাকে কোনো হ্যাসেলের মধ্যে যাওয়াই লাগবে না, আমার ভিসা হয়ে যাবে। এটা মোটামুটি শিওর থাকা যায়। কিন্তু আমি যদি অন্য কোনোভাবে যেতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু অন্য কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করলে ওই মানে ভিসাটা সবসময় অ্যাপ্রুভ হয়ও না। নর্মালি আমাদের স্টুডেন্টরা কি করে, B2 লেভেল পর্যন্ত জার্মান শেখার পর ওই মানে সার্টিফিকেটটা সহ তার অ্যানাদার কাগজপত্র সবকিছু ওয়েবসাইটে জমা দেয়। দেওয়ার পর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্রোবেশনটা জমা দেয়, দিয়ে ওই ডেফিসিট বেসাই নামে একটা ভিসা পাওয়া যায়, ওইটার জন্য অ্যাপ্লাই করে। তো ওইটার অ্যাপ্লাই করলে হয় কি, অনেক সময় বাংলাদেশি ডক্টরদেরকে ওরা রিজেক্ট করে দেয়। এই হারটা যে খুব একটা কম সেটা আমি বলবো না। তো আর হচ্ছে আমি যেটা তাই সাজেস্ট করব যে আমরা B1 ল্যাঙ্গুয়েজ পর্যন্ত, মানে B1 পর্যন্ত শেখার পরেই ওই অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্রোবেশনের জন্য অ্যাপ্লাইটা করে ফেলবো। করে ফেললে ওদের কাছ থেকে রেসপন্স আসতে, আমাদের দেশে যেমন, এখানে একটা কথা বলি যে আমাদের দেশে যেমন আমাদের একটাই হচ্ছে ডাক্তারদের জন্য অর্গানাইজেশন, ওরাই সবকিছু ডিসাইড করে যে কোন জায়গায় কি হবে, কিভাবে ডাক্তারদেরকে লাইসেন্স দিব, কতদিন থাকবে। কিন্তু জার্মানিতে কিন্তু এরকম না। জার্মানিতে সিটি বা টাউন, মানে হ্যাঁ, এরিয়া ভিত্তিক হচ্ছে ওদের আলাদা আলাদা এক একটা অফিস থাকে, এবং প্রত্যেকটা সিটির জন্য আলাদা আলাদা রুলস অ্যান্ড রেগুলেশনস। তো ওরা এক একজন এক একভাবে চেঞ্জ করে। আমি বার্লিনে যেই রুলসে হচ্ছে একটা লাইসেন্স পাবো, সেই রকম আমি আবার অন্য জায়গায় ফ্রাঙ্কফুর্টে পাবো না, বা এরকম যে বিভিন্ন এরিয়াতে বা টাউনগুলোতে আমি পাবো না। এক এক জায়গায় এক এক রকম রুলস। তো আলাদা আলাদা ভাবে আমাদেরকে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হয়। তো প্রথমেই আমাকে যেটা করতে হবে যে আমি কোন এরিয়াতে প্র্যাকটিস করতে চাই বা কোন এরিয়াতে আমি পরীক্ষায় বসতে চাই, সেটা আমাকে ঠিক করতে হবে। ওইটা যদি আমি ঠিক মতন ঠিক করতে না পারি, তারপর কিন্তু আমার মানে অ্যাপ্লিকেশনটা পাঠায় কোনো লাভ হবে না। সেটা ঠিক করার জন্য আমাকে কি চিন্তা করতে হবে, অনেক কিছু চিন্তা করতে পারি। এখন এটা যার যার পার্সোনাল লেভেলের উপর নির্ভর করে। যেমন আমি যদি অ্যাপ্লাই করে আমি চিন্তা করব যে কোন জায়গায় ডাক্তারের সংখ্যা কম। নর্মালি এটাই তো মানুষ চিন্তা করে যে কোথায় গেলে আমার হচ্ছে খুব দ্রুত পাস করাটা সম্ভব হবে, ওদের ওখানে আহ মানে স্পেস বেশি, ডক্টর কম, তো আমি ওখানে যাই। কিন্তু আবার অনেকে চিন্তা করবে যে কোথায় হচ্ছে পার্ট টাইম জবের সুযোগটা বেশি। তো ওইভাবে এক একজন এক একভাবে খোঁজ নিয়ে সেই এরিয়াতে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর সেটা যদি অ্যাপ্রুভ হয়, 6 থেকে 8 মাস সময় লাগে। সেই 6 থেকে 8 মাসের মধ্যে দেখা যাবে আমার তো B1 করা ছিল, আমার B2 শেষ হয়ে গেছে। কিন্তু যদি কেউ কনফিডেন্ট না থাকে যে না, আমার 6 মাসের মধ্যে B2 দিয়ে যদি আবার পাস না করি, তাহলে আমি বলবো যে একেবারে B2টা শেষ করো, করার পরেই তুমি অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করলাম, করার পর ওই ডেফিসিট ভিসাটা যদি দেয় দিল, আর যদি না দেয় তখন হচ্ছে আমরা অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি। এটা একটা ভালো দিক। এখন যেহেতু এই কাজটা করছে যে 1 বছরের জন্য যাওয়া যায়, গিয়ে হচ্ছে ওখানে জব খোঁজা যায়। তো আমার যদি ভাষাটা অলরেডি শেখা থাকে, 1 বছরের মধ্যে আমি ওখানে যাই জব খুঁজতে পারবো না, এরকমটা হওয়ার কথা না। অপরচুনিটি কার্ডে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি কি করতে হয়, এগুলা নিয়ে অনেকে অনেক ভিডিও বানায়। তারপরেও যদি লাগে, পরবর্তীতে হচ্ছে আমি এইসব বিষয়গুলা নিয়ে বলে দিব। তো এইটা গেল হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করি। এখন কথা হচ্ছে অ্যাপ্লাই করার পর আমি আসলাম অপরচুনিটি কার্ডে, ধরা গেল আমি আসলাম, বা আমি একটা জবের জন্য অ্যাপ্লাই করছি, পরে ওরা আমাকে ডাকলো যে ঠিক আছে তোমাকে জব দিব। কিন্তু জব কিন্তু ওরা এমনিতে দিবে না, ওদের দেশের লাইসেন্স পরীক্ষা পাশ না করলে তো আমাকে জবটা দিতে পারবে না। তো লাইসেন্স এক্সামটা কিভাবে হবে, ওইখানে আমি কিভাবে বসবো? ওদের দেশের লাইসেন্স এক্সামটায় দুইটা পার্ট। একটা হচ্ছে ফাক্সপ্রাখেন প্রুফু, আর আরেকটা হচ্ছে কেন্টনিশ প্রুফু। তো ফাক্সপ্রাখেন প্রুফু যেই এক্সামটা, ওইটা হচ্ছে
কোনো মেডিকেল জ্ঞান রিলেটেড এক্সাম না। মেইনলি ওইখানে এই জিনিসটা দেখা হয় যে আমি জার্মান ভাষাটা জানি কিনা। আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন কিন্তু কিছু ক্লাস হয় আমাদের প্রথম দিকে টার্মিনোলজি, মানে নর্মাল ইংলিশের সাথে আমাদের মেডিকেল ইংলিশের কিছু পার্থক্য থাকে। তো ওই রকমই নর্মাল নর্মাল যে জার্মান ভাষা সেটার সাথে মেডিকেল জার্মান ভাষারও কিছু পার্থক্য থাকে। সো ওরা ওইখানে জাস্ট এইটা দেখে যে আমি ওই আমার জার্মান মেডিকেল জার্মান ভাষায় আমার পেশেন্টটাকে দেখে তার হিস্ট্রিটা কনসালটেন্টের কাছে প্রেজেন্ট করার মতন উপযুক্ত কিনা, আমার সেই যোগ্যতাটা আছে কিনা। তো সেই জন্য ওই পরীক্ষাটা হবে। পরীক্ষাটা হয় 4টা ভাগে। প্রথমে আমাদেরকে হচ্ছে বসতে দিবে, ওখানে কোনো ডক্টর থাকবে না, ওইখানে একজন নর্মাল নার্স থাকতে পারে, অ্যাসিস্ট্যান্ট থাকতে পারে। সে একটা পেপার অ্যান্ড পেন দিয়ে যাবে, আমাদেরকে লিখতে হবে ভোকাবুলারি। ওইখানে 20টা বা 25টা ওই ইচ্ছা মতন ভোকাবুলারি থাকে, ভোকাবুলারি হচ্ছে আমাদেরকে জার্মান ভাষায় ফুলফিল করতে হবে। ওইটাতে যদি পাশ করতে পারি তাহলেই আমি সেকেন্ড স্টেপে ঢুকবো। তো সেকেন্ড স্টেপে কি হবে, আরেকটা রুমে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে আমরা দেখবো যে একটা পেশেন্ট বসে আছে আর সামনে হচ্ছে একজন ডক্টর বসে থাকবেন। তো ডক্টরকে যাই হোক একটু ওয়েলকাম করার পর ডক্টর বলবেন যে তুমি এই পেশেন্টকে হিস্ট্রি নাও। তো পেশেন্টের আমার হিস্ট্রি নিতে হবে জার্মান ভাষায়। ডক্টর বসে বসে দেখবে যে আমি কিভাবে হিস্ট্রিটা নিচ্ছি। তো হিস্ট্রি নিব, হিস্ট্রি নিয়ে তার এক্সামিনেশন করব। টোটালি আমরা যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট বা থার্ড ইয়ারের স্টুডেন্ট তারা জানি কিভাবে লং কেস নিতে হয়। তো ওইরকম একটা কেস আমরা হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে কেসটা লিখব। তো প্রথমে কিন্তু আমাকে শুধু কথা বলতে হবে, প্রথমে আমি কিছু লিখতে পারবো না। ওই কথাবার্তা বলা শেষ হইলে পেশেন্টটা চলে যাবে, তারপর আমাকে আবার একটা জায়গায় বসতে দিবে, সামনে একটা টেলিফোন থাকবে। টেলিফোন রেখে এবার আমাকে খাতা দিয়ে বলবে যে তুমি লিখো। তো আমি যা যা শুনছি পেশেন্টের কাছ থেকে আমি ওগুলা লিখবো। লেখার সময় ওই টেলিফোনটা যে আছে, আমি যদি কোনো কিছু ভুলে যাই, আমার যদি কিছু জানতে হয়, তখন আমি ফোন করে পেশেন্টের সাথে আবার কথা বলতে পারবো যে তুমি যেটা বলছো আমার তো ওটা মনে নাই, আরেকবার একটু বলো, আর একটু ক্লিয়ার করো। তো আমি কয়বার ফোন দিছি সেটাও কিন্তু ওরা দেখবে। ইভেন হচ্ছে প্রশ্নের মধ্যে রাফ করা যায়, ওই রাফ গুলাও ওরা দেখবে, চেক করবে। তো করার পর ও এরপর হচ্ছে আবার ডক্টররা বসবেন, ডক্টরদের বোর্ডে যায় আমাকে ওই কেসটা টোটালি প্রেজেন্ট করতে হবে। করার পর এখন এটা টোটালি মানে পাস কত কত মার্কস পাইছি, কিভাবে পাস করছি, এটা কিচ্ছু জানানো হয় না। তারপর শুধু হচ্ছে ওই নোটিশ বোর্ডে টানাই দেওয়া হয় যে আমি পাস করলাম নাকি ফেল করলাম, ওই জিনিসটা। তো ওইটা দেখে ওইভাবে হচ্ছে রেজাল্টটা দেওয়া হয়। ভগবানের ইচ্ছায় যদি কেউ পাশ করে যায় তাহলে তো খুবই ভালো। তখন কি করবে, তখন সে হচ্ছে 2 বছরের জন্য একটা টেম্পোরারি রেজিস্ট্রেশন পাবে। আমরা যেরকম ফাইনাল ইয়ারের ফাইনাল প্রফটা পাশ করার পর যখন ডাক্তার হয়ে যাই, তখন ইন্টার্নশিপের সময়টা কিন্তু ঢাকা ভার্সিটি বা যে কোনো ভার্সিটির আন্ডার থেকে আমাদেরকে একটা টেম্পোরারি রেজিস্ট্রেশন দেওয়া হয় 1 বছরের। ইন্টার্নশিপ কমপ্লিট করার পর আমি একটা পার্মানেন্ট রেজিস্ট্রেশন পাই। তো ঠিক সেই রকম এইখানেও যখন আমরা ওই ফাক্সপ্রাকে প্রুফ ওইটা দিব, তো তারপর যে আমার উচ্চারণ ভুল থাকতে পারে, ওইটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। তো ওইটা যখন দিব, দেওয়ার পরে আমাকে এই উম, একটা টেম্পোরারি রেজিস্ট্রেশন দিবে, ওইটার নাম মনে হয় বেরুফ সির লাভনিশ বা এরকম টাইপের একটা নাম। তো ওইটা দিয়ে আমি যে কোনো জায়গায় ইন্টার্ন করার জন্য বা একজন জুনিয়র ডক্টর হিসেবে ঢুকতে পারি। তো একটা ছোট ভাই আমারে জিজ্ঞাসা করছিল যে দিদি এইখানে জুনিয়র ডক্টর হিসেবে ঢুকলে আমি কত টাকা স্যালারি পাবো। তো ওইটা হয় কি ভাই, 3,500 থেকে 4,500 ইউরোর মধ্যে এটা ভ্যারি করে। ওই এলাকা ভিত্তিক এটা একটু ভ্যারি করে, এটা আসলে এক্সাক্ট বলা যায় না, কিন্তু যেইটাই পাবো সেটা দিয়ে ডেইলি লাইফ মেনটেন করা যাবে, সেটা সমস্যা হবে না। কিন্তু এখন এই এফএসপি এক্সাম দেওয়ার আগে কিছু সমস্যাও আছে, সেটা হচ্ছে এফএসপির জন্য আমার কোচিং করতে হবে। কোচিংটা কিভাবে করতে হবে, প্রাইভেটলি করতে হবে। ওরা তো আর গভর্নমেন্ট ওরিয়েন্টেড ওই রকম কোচিং দেয় না। তো কোচিং এর একটা চার্জ কিন্তু থাকবে, ভালো রকম একটা চার্জ থাকবে। সাথে আমরা যখন জার্মানিতে যাই সেখানে কিন্তু ব্লক অ্যাকাউন্টে একটা ভালো রকম অ্যামাউন্ট নিয়ে যাওয়া লাগে। আবার এই আমি যখন এফএসপি এক্সামের জন্য অ্যাপ্লাই করব, করার পর আমাদের দেশ থেকে মানুষ যায় না মানে তো এমন না পুরা দুনিয়ার থেকে কেউই যাচ্ছে না। ওইখানে বিরাট লাইন থাকে, তো সিরিয়াল পাইতে আমার দেখা যায় কোথাও
মানে শহর ভিত্তিক কোথাও ৩ মাস, কোথাও ৬ মাস, কোথাও ৮ মাস পর্যন্ত সময় ওয়েট করতে হবে। তো ওই ওয়েটিং টাইমটা আমি যেন সারভাইভ করতে পারি, আমার কিন্তু সেইরকম একটা ফিন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে। অথবা আমাকে পার্ট টাইম জব করে ওই টাকাটা ম্যানেজ করতে হবে। ওই টাইমটা আমি কোথায় থাকতে পারি, এরকম একটা ব্যবস্থা আমার করে যাওয়া লাগবে। তো এইজন্য আরকি মানে ওই ফিন্যান্সিয়াল একটা স্ট্যাবিলিটি থাকা খুবই ইম্পোর্টেন্ট। আর পার্ট টাইম জব করাই যায়, অপরচুনিটি কার্ডে যাই বা জব ভিসায় যাই। জব ভিসায় যদি যাই তাহলে একটা জব নিয়ে গেলে তো আমার পার্ট টাইম জবের চিন্তা থাকলো না। আর অপরচুনিটি কার্ডে গেলেও ওইখানে হচ্ছে ওই যে সপ্তাহে ৭ দিনে না ৫ দিনে ২০ ঘন্টা করে জব করা যায়। ওটা সবাই করে, আমরাও করতে পারবো। ওইটা প্রবলেম হবে না। প্রবলেম হচ্ছে ওই যে আমরা যখন Fachsprachenprüfung দিয়ে একটা জায়গায় ইন্টার্নশিপ করতেছি, এর ৬ মাস থেকে ৮ মাসের মধ্যে আমাদের কাছে কল আসবে যে তোমার জন্য এই এরিয়াতে হচ্ছে Kenntnisprüfung সিট ফাঁকা আছে, তুমি কি অ্যাপিয়ার করতে চাও কি না? আমাদের কাজ হবে যত দ্রুত সম্ভব পরীক্ষায় অ্যাপিয়ার করা। কারণ কি? কারণ আমার যখন ওই জার্মান পেশেন্ট দেখার একটা এক্সপেরিয়েন্স হয়ে যাচ্ছে, ওই এক্সপেরিয়েন্সটা আমার কেন্টনিশ-প্রুফতে অনেক বেশি হেল্প করবে। আর আরেকটা বিষয় কি? আমরা যখন পিআর এর জন্য এপ্লাই করব, ওই পিআর এর এপ্লাই করার জন্য যে জার্মানিতে থাকার একটা সময় থাকা লাগে, যে মনে হয় ৩ থেকে ৫ বছরের একটা ডিউরেশন থাকে, যে ওই টাইম পর্যন্ত জার্মানিতে স্টে করলে তারপর পিআর এর জন্য অ্যাপ্লাই করা যায়। তো আমি ওই কেন্টনিশ-প্রুফতে পাশ করার আগে আমি যত বছরই জার্মানিতে থাকি না কেন, আমার কিন্তু ওই টাইমটা পিআর এর জন্য কাউন্ট হবে না। তো আমি ওই এপ্লাই করতে পারবো না। সো যত দ্রুত সম্ভব কেন্টনিশ-প্রুফতে বসতে হবে। তো বসার ক্ষেত্রে কি হয়? এইখানে হচ্ছে জ্ঞানের খেলা। একেবারে মেডিকেল রিলেটেড দুনিয়ার যত জ্ঞান আছে সবকিছু ঢেলে দিয়ে এখানে পরীক্ষা দিতে হবে। একটা কেস যেটা আমার পড়বে ওইটা পড়বে মানে আমি মানে জীবনটা শেষ পুরা। এখানের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম জিনিস পর্যন্ত টিচাররা ধরবে। কিন্তু তার মানে এই না, আমাদের দেশে যেরকম মাঝে মাঝে হয় না, আমি কাউকে খারাপ বলতেছি না, কিন্তু এমন হয় যে টিচার হঠাৎ করে প্রথমেই এমন একটা কোশ্চেন করে ফেলে যেটাতে স্টুডেন্ট এত ঘাবড়ায় যায়, একদম প্রথমেই ডিপ লেভেলের কোশ্চেন। ওইখানে ওইরকম না, ওই যে সহজ সহজ থেকে মিডিয়াম তারপর কঠিন, ওইভাবেই আস্তে আস্তে ডিপে ঢুকবে। তো ওই পরীক্ষাটায় পাস পাস করতে হবে। তো ওই পরীক্ষাতে আমাদের একই রকম একটা কেস থাকবে, রুগীটাকে দেখবো, এক্সামিনেশন করব, কেসটা বানাবো, বানায়ে স্যাররা বসে থাকবেন, স্যারদের সামনে প্রেজেন্ট করব। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তারপর কার্ড তুলতে হবে, কার্ড তোলার পরে হচ্ছে কোশ্চেন যেরকম ভাইবা এক্সাম হয় ওই রকম হবে। তো এই পরীক্ষায় পাশ করার একটা প্লাস পয়েন্ট হচ্ছে ওইখানে ৩ জন ডক্টর বসে। তাদের মধ্যে একজন থাকেন ইন্টার্নাল মেডিসিনের, একজন থাকবেন সার্জারির, আর আরেকজন আমি নিজে সিলেক্ট করতে পারবো আমি কোন গ্রুপের ডক্টর চাই। তো ধরেন আমি যদি সার্জারিতে আমার ইন্টারেস্ট বেশি, তাহলে আমার অলরেডি একজন সার্জন আছেন, তো আমি হয়তো আরেকজন অর্থোপেডিক সার্জন সিলেক্ট করলাম। তো আমার ২টা ফিল্ড সার্জারি দিয়ে কভার হয়ে গেল। আবার কেউ যদি মেডিসিনে খুব বেশি ইন্টারেস্টেড, সে ইন্টার্নাল মেডিসিনের সাথে ফার্মাকোলজির কোনো একজন স্যারকে সিলেক্ট করলো। তো তার ওই মেডিসিনের জ্ঞান দিয়েই হচ্ছে ২টা বোর্ড ক্লিয়ার হয়ে যাবে। এরকম ভাবে আমি নিজে একজন প্রফেসর হচ্ছে সিলেক্ট করতে পারি। আর পরীক্ষার আগেই আমরা যেহেতু প্রফেসরের নামটা জেনে যাই, আমি অলরেডি ওই দেশে থাকতেছি, আমি অলরেডি একটা কোচিং এর মধ্যে আছি, তো তখন আমি জানতে পারবো যে ওই স্যার কোন প্রশ্নগুলা করলে পছন্দ করে, কিভাবে আনসার দিলে পছন্দ করে, যেটা আমাদের দেশে এক্সটার্নাল আসার সময় হয়তো ওইভাবে আমরা বুঝি না। আমরা জানি না কে আসবে, পরীক্ষার ২-৩ দিন আগে জানতে পারি, বা পরীক্ষার হলে বসে মাঝে মাঝে জানতে পারি। তো এই যে যেহেতু টিচারের নামটা জেনে গেলাম এবং তার কোশ্চেনের প্যাটার্নটা জেনে গেলাম, এইটা একটা প্লাস পয়েন্ট হবে পরীক্ষার ক্ষেত্রে। আর আরেকটা বিষয় হচ্ছে ওদের যেই কোশ্চেন গুলা ধরা হয়, আমরা যদি 10 থেকে 15 বছরের কোশ্চেন সলভ করি, তাহলে অন্তত পক্ষে মানে পাশ করার মতো নাম্বার তোলা সম্ভব। তারপরও অনেক মানুষ পাশ করে না, অনেক মানুষ পাশ করে না, পাশ করার হার খুবই কম। কারণ হচ্ছে ওই যে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজটা ঠিক মতন বুঝি না। আমি একটা জিনিস, এই যে আমরা যখন বাংলায় কথা বলি তখন একই প্রশ্ন কথাটা ঘুরায় আসে। তো ওইটা বুঝে নিতে হয় যে প্রশ্নের আনসার একই। তো সেইরকম আমি যদি জার্মানিতে একদম খুবই এক্সপার্ট না হই, জার্মান মেডিকেল ভাষায় একটা প্রশ্ন আসছে, একই কোশ্চেন কিন্তু ঘুরায় আসছে, আমি বুঝলাম না, আমি আনসার দিতে পারলাম না, এটার দোষ তো আসলে তখন নিজের না নেওয়া ছাড়া নিজের মাথার চুলই নিজের ছিঁড়তে ইচ্ছা করবে আসলে।
তো সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে মানে জার্মান ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে কথা, অনেক কথা বলে ফেলছি, একটু রেস্ট নিয়ে নেই দাদা। এমনি আমি এই এই জার্মানির ব্যাপারে বলি, সেটা হলো যে ডাক্তার আমাদের এখানে অনেক দরকার। ডাক্তারের শর্টেজ এবং নার্স, এই ২ টা শর্টেজ জার্মানিতে অনেক বেশি। এবং হুম বর্তমানে মানে এত রোগী বেড়ে যায় যে মানে মাঝে মধ্যে হিমশিম খায়। যেমন এই কোভিডে এত বেশি রোগী হয়ে গেছে যে মানে ডাক্তার আর নার্স ওরকম পরিমাণে নেই হুম, বলে মানে খুবই হিমশিম খেয়েছে আরকি। মানে প্রত্যেকটা ডাক্তার নার্সদের ওভারটাইম করতে হয়েছে। লাগাতার এটাই ৩-৪ দিন ৫ দিন ধরে বাসায় যেতে পারে না। হসপিটালে খায় ঘুমায় এরকম অবস্থা হয়েছিল আরকি। এই কারণে এখানে এই ডাক্তারের বা নার্সের ক্যারিয়ারটা অনেক ভালো। তো আমি বলব যে ইন্ডিয়া থেকে বা অন্যান্য জায়গা থেকে ভালোই ডাক্তার হয়। যেমন সিরিয়ান রিফিউজিরা এখানে আসছিল। যে সিরিয়ান হুম রিফিউজির মধ্যে মোটামুটি আমি ডাক্তার, আমার মেয়ে যখন ওখানে হয়, এই হসপিটাল হয় এখানকার জার্মানির একটা হসপিটালে। তো মোটামুটি দেখলাম একটা হিন্দু মেয়ে পাইছে আমি তো মরিশাসের। আর বাকি সব মোটামুটি সিরিয়ান ডক্টর আরকি। চাইল্ড হুম স্পেশালিস্ট থেকে শুরু করে তারপরে গাইনোকোলজিস্টের ভিতরে এখানেও নার্স বা যারা ওই হেবামে বলে, হেবামে বলা হয়েছে ওইটাকে মেডিকেল ভাষায় কি বলে আমি ভুলে গেছি। ও ক্রাঙ্ক মিডওয়াইফ, আচ্ছা হ্যাঁ মিডওয়াইফ। ওই মিডওয়াইফও ছিল, মিডওয়াইফ ওরাও মোটামুটি আরব দেশেরই মোটামুটি সব। বাট আমি চাই মানে আমার যেটা মনে হয় যে ভারত থেকেও অ্যাপ্লাই করা শুরু করছে, এবং এবং আমরা সনাতন হিসেবে বাংলাদেশ থেকেও আমরা অ্যাপ্লাই করতে পারি। জাস্ট আমাদের ল্যাঙ্গুয়েজটাকে খুব ভালো মতো জানতে হবে আরকি। তাহলে এখানে আমি বলবো যে ক্যারিয়ার অনেক ভালো আরকি মেডিকেল ক্ষেত্রে। জাস্ট এইটাই এই দাদা, সার্টিফিকেটটা পার করলেই হয়। হুম। এই যে দেখেন দাদা, এখন আমি বলবো যে যারা স্টুডেন্ট তারা তো প্রতিদিন সপ্তাহে একদিন অন্তত পক্ষে তো তারা মানে জার্মান ভাষাটার জন্য 1 ঘন্টা সময় দিতেই পারে। যারা ফার্স্ট ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে, ইভেন যারা ফিফথ ইয়ারেও পড়ে, তারাও যদি 2-3 বছর 1-2 ঘন্টা করে জার্মান শিখে, তাহলে 2 বছর পর ইন্টার্নশিপ শেষ করলে তারা তো প্রো লেভেলের হয়ে যাবে জার্মান ভাষায়। তখন তাদের জাস্ট 6 মাস সময় দিলেই এই পরীক্ষাতে অ্যাপিয়ার করলে পরীক্ষাটা পাশ করে ফেলতে পারবে। মানে তাদের জন্য প্ল্যানিং করাটা সহজ হবে। তো এই জন্য আমার মনে হয় যে যারা জার্মানিতে ক্যারিয়ার করতে চায়, জার্মানিতে অনেক স্পেস, ফ্যাসিলিটি অনেক বেশি, কিন্তু আমাদেরকে ডিমোটিভেট করা হয়। ডিমোটিভেট করাটা আসলে আমি কারোর মানে এটা খারাপ ভাবে বলবো না, কিন্তু ডিমোটিভেট করাটা বাঙালির স্বভাব। আমরা নিজেরা যেটা করি না, আমরা কখনো চাই না যে অন্যরাও সেটা করুক। আমরা সবসময় ভয়েই দেখাইতে পারি এটা অনেক খারাপ, এটা অনেক কঠিন। কঠিন তো হবেই। এখন আমি যখন এইচএসসি পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আমি যখন মেডিকেলে চান্স পাইলাম, তখন কি আমি ভাবছি যে হায় রে ভগবান, 6 বছর আরো পড়তে হবে, তারপরে আমি ডাক্তার হইতে পারবো, কি কষ্ট রে বাবা। এই কথা ভাইবা কি আমি চলে আসছি? আসি নাই তো। তো ঠিক সেই রকম আমার যাওয়ার সাথে সাথেই আমাকে ডাক্তার হিসেবে ওরা সবাই বরণ করবে, ফুলমালা ছিটাবে, এরকম তো সম্ভব না। তো আমার কষ্ট করা লাগবে। তো সেই কষ্টটা হচ্ছে করতে আমার মানে সময় দিতে হবে। এটা তো আর কিছু বলার নাই। তো এইটাই হচ্ছে কথা, যে এই একটা সেকেন্ড। তো এইটাই হচ্ছে কথা, যে আমার পরীক্ষার জন্য ভয় পাওয়া যাবে না, এবং আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার করতে হবে। যদি ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার করতে পারি, তাহলে আমার 80% ব্যারিয়ার শেষ হয়ে যায়। এবং মনের মধ্যে হচ্ছে ধৈর্য রাখতে হবে। যদি ধৈর্যটা না থাকে, তাইলে পরে কোনোভাবেই কিছু করা সম্ভব না। কারণ আমার ল্যাঙ্গুয়েজ শেখার পরে আমি ওই অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পরে আমার 6 থেকে 8 মাস, বার্লিনে বিশেষ করে মনে হয় 8 মাস ওয়েট করতে হয় ওদের ওইখান থেকে রেসপন্স আসতে। তো সেই সময় তো আমার মানে একটা ধৈর্য না থাকলে, আমি যদি অন্য কিছু পড়া শুরু করে দেই বা অন্যদিকে চলে যাই, তখন হবে না। আমাকে মাথা ঠান্ডা রেখে ওয়েট করতে হবে। প্রথমবার ভিসা রিজেক্ট হইতে পারে, এটা হইতেই পারে, আবার ট্রাই করতে হবে। তারপর অনেক অল্টারনেটিভ ওয়ে থাকে, যে আমাকে এইভাবে দিচ্ছে না ভিসা, তাহলে আমি অন্য কোনো লাইনে যাই। তো ওইভাবেও মাথায় চিন্তা রাখতে হবে। আমাদেরকে সবসময় আপ টু ডেট থাকতে হবে। ওদের জার্মানিতে আমি যতটুকু জানি সবকিছুই পেপার ওয়ার্ক করতে হয়, অনেক বেশি পেপার ওয়ার্ক করতে হয়।
তো আমার পেপার ওয়ার্ক এবং সবকিছুই ওয়েবসাইটে অনলাইনে অ্যাভেইলেবল। তো আমি এইখান থেকে জব খুঁজতে পারি, এখান থেকেই বাসা খুঁজতে পারি, সবকিছু এই দেশ থেকে ফিক্স করে তারপরেই যাইতে পারি। আমার জব খুঁজে নেওয়াটা সবচেয়ে বেশি দরকার, কারণ জব যদি আমার কাছে না থাকে, ওই অপরচুনিটি কার্ডে মানুষ রিজেক্ট হয় অনেক বেশি, কারণ তাদেরকে এত কোশ্চেন করা হয় এবং কোশ্চেনের আনসার স্যাটিসফ্যাক্টরি মনে না হইলেই তাদেরকে রিজেক্ট করে দেয়। তো এই জন্য আমি যেটা বেস্ট মনে করি যে আগে এখান থেকে একটা জব দেখি, তারপর ওই দেশে যাই। ইভেন ওই দেশে কিন্তু এমন কিছু ফ্যাসিলিটিও থাকে যে হসপিটেশন একটা প্রোগ্রাম থাকে, হসপিটেশনের জন্য বিভিন্ন এরিয়া থেকে ওরা ডক্টরদেরকে ইনভাইট করে। তো সেইগুলার দিকেও আমাদেরকে নজর রাখতে হবে। এই পুরা ফিল্ডটা আসলে ইন্ডিয়ানরা দখল করে রাখছে, ইন্ডিয়ান, নেপালি এই ডক্টররা ওই জায়গায় এত বেশি খবর রাখে যে ওরাই এই সুযোগগুলো আগে আগে নিয়ে নেয়। আমরা যদি ভাষাটা শিখতে পারি তাহলে আমরা নিজেরা খুব ইজিলি এখানে আসতে পারবো এই জায়গাতে। আর মানে নিজের ক্যারিয়ার করাটা যদি একটু ধৈর্য থাকে তাহলে কোনো ব্যাপার না। আমার কাছে এটাই মনে হয়েছে। তো আর তাছাড়া হচ্ছে যেটা বলতে চাইতেছি যে কেন্টনিশ প্রুফ যে পরীক্ষাটা, এটা কিন্তু আমি 3 বারের বেশি দিতে পারবো না। 3 বারের মধ্যেই আমাকে পাশ করতে হবে। সো আমাদেরকে ওইভাবেই প্রিপারেশনটা নিতে হবে। শুধু ভাষা শিখতেছি তাতেও হবে না, আমার একটা জব এক্সপিরিয়েন্সের মধ্যে থাকতে হবে, আমাকে মেডিকেল স্টাডির মধ্যেও থাকতে হবে। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি যেটা মনে করি যে একটা ভালো কোচিং সেন্টারে ভর্তি হইতে হবে ওইখানে যায়, একটা প্রাইভেট কোচিং। তো সেই কোচিং সেন্টারের কিন্তু একটা এক্সট্রা খরচ আছে। তো মানে সবার আগে যেটা যে আমার একটা ফিনান্সিয়াল অনেক বড় সাপোর্ট থাকতে হবে জার্মানিতে আসার জন্য। আর ওই দেশে মোটামুটি এইটা ছিল ওদের দেশে আসার প্রসেস। এখন আসার পরে পরীক্ষা দেওয়ার প্রসেসটাও বললাম। বলার পর যে এখন এই যে আমরা কেন্টনিশ প্রোফটা ক্লিয়ার করব, করার পর আমরা যে কোনো এরিয়াতে হাউস ডক্টর হিসেবে প্র্যাকটিস করতে পারি। ওদের দেশে আসলে মেডিকেল যেই সিস্টেমটা সেটা অনেক ভালো। ওদের দেশে আমাদের দেশে যেমন আমরা জ্বর আসছে একটু, আমি সাথে সাথে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চলে গেলাম, ওদের দেশে কিন্তু এরকম হয় না। তুমি প্রথমে তোমার এরিয়ার যে হাউস ডক্টর, মানে ওই এরিয়ার যে দায়িত্বে যে ডক্টর আছেন, তুমি তার কাছে যাবা। তো উনি আগে চেক আপ করে উনি যদি প্রয়োজন মনে করেন তখন তোমাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠাবেন। তো ওই যে হাউস ডক্টর বা জেনারেল ফিজিশিয়ান আমরা যেটাকে বলি, ওইটা হওয়ার জন্য ক্যান্টনিশ প্রুফ ইজ এনাফ। কিন্তু তারপর যদি আরো হায়ার স্টাডিজ এর জন্য আমরা পড়তে চাই, তো সেইখানে হচ্ছে পরীক্ষা দেওয়া যায়। ওদের দেশেও এমএস করা যায়, ওদের দেশেও হচ্ছে মেডিসিনের উপরে ডিগ্রি নেওয়া যায়, ওইটা নিয়ে বা বিভিন্ন সেক্টরে যাওয়া যায়। রেডিওলজি ওদের দেশে এখন বর্তমানে যেই সব সেক্টর সবচেয়ে বেশি খালি, সেখানে হচ্ছে নিউরোলজি, কার্ডিওলজি, রেডিওলজি, এই তিনটা জায়গা অনেক বেশি খারাপ অবস্থা, ডক্টর একেবারেই কম। তো সাইকিয়াট্রি, এই কয়েকটা জায়গা অনেক বেশি ফাঁকা। তো ওই সব জায়গাতে আমরা চাইলে পরবর্তীতে ডিগ্রিও নিতে পারি। তো টোটালি আমরা যদি একটা জিনিস বোঝার চেষ্টা করি যে আমাদের কিন্তু ওই দেশে কমপক্ষে এস্টাবলিশড হওয়ার জন্য 3 থেকে 4 বছর সময় লাগবে, আরো বেশিও লাগতে পারে। ওইটা পুরাটাই ডিপেন্ড করে ওয়েটিং লিস্টের উপর। আমি এফএসপি এক্সাম যে একবার বসে একবারেই পাশ করব এরকমও তো নাও হইতে পারে, এটা হবে যে তাও ভাবার সুযোগ নাই। তো ওইখানেও আমার সময় লাগতে পারে। পুরাটাই ডিপেন্ড করে আমি কতটুকু এফোর্ট দিতেছি। আর আমরা যেই সময় যাই দেখা যায় কি আমরা ফ্যামিলি সহ যাই, একটা ফ্যামিলির রেসপন্সিবিলিটি থাকে, একটা পার্ট টাইম জব করতে হয়, আবার সাথে পড়াশোনা করতে হয়। তো টোটালি জিনিসটা মেনটেন করা, আমার মানসিক যে স্ট্রেংথটা সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো আমরা যতই এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন যে আমি হয়তো অন্য দেশে মেডিকেল প্র্যাকটিস করতে পারি। আমি এএমসি পার্ট 1 দিলাম, দেওয়ার পরে যে আমি ওইখানে যাই খুব ভালো একটা জব পাবো তার কিন্তু গ্যারান্টি নেই। অথবা আমি ইউএসএমএলই দিলাম, পার্ট 1 শেষ করেই যে আমি একটা জায়গায় জবের যে নিশ্চয়তা সেটা কিন্তু ওরা দিতে পারে না। পাশ করাটাও একটা অনেক কঠিন জার্নি এবং তারপর জব পাওয়াটাও একটা আরেকটা কঠিন জার্নি। কিন্তু আমি
এফএসপি এক্সামটা পাশ করা মানে আমি ওই এরিয়ার যে কোনো হসপিটালে কিন্তু জয়েন করতে পারতেছি। তো এটা একটা খুব ভালো দিক, এখানে জবের সিকিউরিটি আছে। আর এইখানে আমি যদি কোনো পার্ট টাইম জবেও ঢুকি, সেইখান থেকেও আমাকে কিন্তু যে কোনো সময় রিজেক্ট করে দিতে পারে না, যে কালকে থেকে কাজে আসবা না, এরকম হয় না। ওরা আমাদেরকে কমপক্ষে 2 মাস আগে জানাবে, ওদের চুক্তিপত্রে যেরকম আর কি লেখা থাকে। তো তার বাইরে তারা কখনোই আমাদের সাথে খারাপ বিহেভ করতে পারে না। আর ওই দেশে ডক্টরদের যেই সম্মান, মানে এই দেশে পলিটিশিয়ানদের যেরকম সম্মান, ওই দেশে ওই রকমই সম্মান। দাদা জানে, দাদা তো বলবে। তো ওইখানে আমরা মানে সোশ্যালি অনেক বেশি হাইলি রেসপেক্টেড একটা প্রফেশন। সাথে এই যে আমি যখন এই জার্মান একটা ডক্টর হব, জার্মান ডক্টর এই জিনিসটা শুনতেই আলাদা লেভেলের লাগে। এটাতে আরেকটা রয়্যাল একটা ভাইব আসে। যে জার্মান ডক্টর মানে জার্মানি হচ্ছে সবকিছুর জন্য, রিসার্চ বলি, পড়াশোনা বলি, একটা ওয়ান অফ দ্য টপ মোস্ট কান্ট্রি, এবং জার্মান ডক্টর হচ্ছে ওয়ান অফ দ্য টপ মোস্ট ডক্টর অবভিয়াসলি। তো ওইখানে যখন আমি একটা জার্মান লাইসেন্স এক্সামে পাশ করতেছি, পাশ করার পরেই কিন্তু আমি যে ওদের সেনজেনভুক্ত যেই দেশগুলা, এই প্রত্যেকটা দেশেই কিন্তু আমি কাজ করতে পারি। আমার কিন্তু সেই লাইসেন্সটা হয়ে গেল। তো চিন্তা করা যায়, ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, মানে কত কতগুলা দেশে আমি যে গেলেই কিন্তু আমি কাজ করতে পারবো। তো এই জিনিসটা একটা খুবই ভালো দিক, খুবই ইম্পর্টেন্ট দিক আমার মনে হয়। আর আমাদের মতন যারা নন ইউরোপিয়ান থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তাদের জন্য ওই দেশে কম্পিট করাটা একটু কঠিন। কারণ হচ্ছে আমাদের যেই এমবিবিএস লেভেলের সিলেবাস আর ওদের যেই এমবিবিএস লেভেলের সিলেবাস, এইটাতে একটু ডিফারেন্স থাকে। দেখা যায় যে ওদের ক্ষেত্রে জেনেটিক্স এই জিনিসটা সাবজেক্টের মধ্যে থাকে, কিন্তু আমরা কিন্তু আমাদের এমবিবিএস লেভেলে জেনেটিক্স নিয়ে আলাদা একটা টোটাল কোর্স করি না। তো এই জন্য ওরা মনে করে যে আমাদের এমবিবিএস ডিগ্রিটা ওদের এমবিবিএস ডিগ্রির থেকে একটু কম, একটু লোয়ার ক্লাস। দ্যাটস ওয়াই এই ডেফিসিট টাকে, ঘাটতিটাকে পূরণ করার জন্যই ওরা এই দুইটা পরীক্ষা নেয়। তো জার্মানি নিয়ে মোটামুটি আমার হচ্ছে, যদিও 2 ঘন্টা হওয়ার কথা ছিল, মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমার যা বলার বলে ফেললাম। কারোর কোনো কোশ্চেন আসলে আছে কিনা জানি না। তো এছাড়াও আরো অনেক কিছু বলা যায়, আমার হয়তো এই মুহূর্তে মনে নাই বা এই মুহূর্তে কেউ জিজ্ঞাসা করতেছে না। কিন্তু যদি কারোর কিছু জানার থাকে, কিছু জিজ্ঞাসা করার থাকে পরবর্তীতে, আমি হচ্ছে এগুলা সব বলে দিতে পারবো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো সবাই কানেক্টেড থাকেই, তো সেইখানেও আমার বলার সুবিধা হবে। আর দাদা, আমি হচ্ছে এখানে গ্রুপে সবার সামনেই বলে দেই যে আমাদের যেহেতু জার্মানিতে আপনারা অনেকেই থাকেন, তো আমরা জার্মান ল্যাঙ্গুয়েজের জন্য একটা, আমি বলতেছি আছে, আমরা ল্যাঙ্গুয়েজ কোর্স করতেই পারি, কিন্তু আমাদের এখানে যদি আরেকটু কম বাজেটের মধ্যে কেউ করায়, সেক্ষেত্রে মনে হয় অনেকেরই হেল্প হবে। আমাকে কয়েকজন এই কথাটা বলছে, দ্যাটস ওয়াই আমি এটা বললাম। যদি কোনোদিন সম্ভব হয় এই কাজটা করলে আমার মনে হয় ভালো হবে। তো আমাদের অলরেডি মোটামুটি, আমাদের অলরেডি 2 জন ক্লাস নেয় খুবই কম দামে, কমের হ্যাঁ মধ্যে আমি অনলাইনে জানি ক্লাস জানি, করায়। খুবই কম দামের থেকেও একটু কম দামে করানো উচিত। আপনার তো কাছে ওদের যেটা খুবই রিকোয়েস্ট কম করতে দাম। হবে আর কি, রিকোয়েস্ট করলে তোমার তারপরে চলবে। ওটা তো আসলে আমরা নির্ধারণ করি না, ওদেরকে রিকোয়েস্ট করলে বা সমস্যা থাকে তো ওরা ওর কনসিডার করতে পারে আর কি। তো বর্তমানে শিশির মহন্ত সমস্যা, আর প্রদীপ রয়, হ্যাঁ। এই 2 জন শিখায় আর কি অনলাইনে। আমাদের হোয়াটসঅ্যাপ আর গ্রুপে অলরেডি মানে আছে জার্মান, লার্ন জার্মান ল্যাঙ্গুয়েজ নামে আর কি। ওই হ্যাঁ, গ্রুপে নক দিতে পারে, শিশির আছে এখানে, প্লাস প্রদীপ দা সেও আছে। তো কেউ যদি শিখতে চায় আর স্বল্প মূল্যে, তাদের সাথে যোগাযোগ করতে পারে। আমার মনে হয় রনি চন্দ্র চন্দা চন্দ আর কি, হ্যাঁ রনি চন্দ কোয়েশ্চেন করবে, হাত তুলছে আর কি। হ্যাঁ দাদা বলেন, নমস্কার হ্যাঁ, দাদা। হ্যাঁ দিদি নমস্কার। আসলে হুম। মানে কিছুক্ষণ আগে জয়েন করছি। তো আমার কোশ্চেনটা হলো দিদি যে মানে জার্মান ল্যাঙ্গুয়েজ কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমি যদি এমপি করতে যাই সেক্ষেত্রে কি আমার জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা ম্যান্ডেটরি? মানে আমি যদি না না, নন নন ক্লিনিক্যাল বা প্যারা ক্লিনিক্যাল যেটা বলি রিসার্চ লেভেলে, সেক্ষেত্রে তো ম্যান্ডেটরি না মনে হয় না? না না, ওইখানে আপনি ইংলিশ আইএলটিএস দিয়েই অ্যাপ্লাই আচ্ছা করতে আচ্ছা। পারবেন। আচ্ছা সেক্ষেত্রে সুযোগটা কেমন দিদি, মানে এই অন্যান্য দেশের তুলনায়, ধরেন ইউকে বা ইউএসএ বা অস্ট্রেলিয়ার তুলনায় এই রিসার্চ এখন লেভেলে আর কি সুযোগ কেমন জার্মানিতে? আমার আসলে আইডিয়া কম। হুম।
এখন দাদা জার্মানির যেই ভার্সিটি গুলা সেখানের বেশিরভাগ ভার্সিটি হচ্ছে টপ মোস্ট রিসার্চের জন্য ফেমাস ভার্সিটি। তো ওই সব জায়গাতে কাজের স্পেস অনেক, মানে কাজের সুযোগ অনেক বেশি। ওইখান থেকে ডিগ্রি নিলে ওই সব জায়গাতে ইজিলি ঢোকা যাবে। কিন্তু সমস্যা যেটা, আমি পাবলিক হেলথ নিয়েও যদি কাজ করতে চাই সেক্ষেত্রেও কিন্তু ওদের সম্পূর্ণ পেপার গুলাই জার্মান ভাষায় থাকে। তো আমাকে জার্মান ভাষাটা জানতেই হবে। আজকে হয়তো আমি ঢোকার জন্য জার্মান ভাষাটা লাগতেছে না, কিন্তু আমি যখন মানে অফকোর্স আমি যখন নর্মাল পার্সনদের সাথে কন্ট্যাক্টে যাব, তখন আমি যদি ওদের ভাষাটা না জানি তাইলে তো হবে না। তো এই জন্য জার্মান ভাষাটা শিখে নেওয়া যায়, কিন্তু যদি মাস্টার্স এর জন্য যাই সেক্ষেত্রে যেটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, আমি 2 বছর বা 3 বছর 4 বছর ওই জার্মানিতেই আছি। তো জার্মানিতেই হুম থাকার সময় আমি কিন্তু চারপাশে জার্মান ভাষাই শুনতেছি, জার্মানিতেই কাজকর্ম করতেছি। তো হুম ভাষা হুম। শেখাটা এই দেশে থেকে যতটা কঠিন, ওই দেশে গেলে তার থেকে অনেক বেশি ইজি হয়ে যায়। যেটা আমার এখানে 2 বছর লাগতো, ওইটা 1 বছরে শিখে যাইতে পারবো। ওইটা একটা ভালো মানে আর কাজ হয় স্কলারশিপ সুযোগ কেমন দিদি ওই মানে জার্মানিতে স্কলারশিপ বা জার্মানিতে। ওইটা তো দাদা আমাদের এখানে জার্মানিতে মাস্টার্স নিয়ে আগে ওয়ালফ্রেড দাদারা হচ্ছে অনেকগুলা সেমিনার করছেন। তো ওইখান থেকে আপনি ডিটেলস জানতেও পারবেন। আর সাথে আমি যেটা বলবো যে ডাচ স্কলারশিপ নামে একটা স্কলারশিপ আছে ওখানে। তো ওইটা আপনি নেটে একটু সার্চ দিলেই পাবেন। আপনি যদি কষ্ট করে আমাদের এটা শেষ হওয়ার পর সেমিনারটা, ওই সেমিনারটাও একটু দেখে নেন, তাইলে পরে অনেক সেমিনার কিছু কি ক্লিয়ার হয়ে অ্যাভেলেবেল যাবে। কোথায় পাবো এটা দিদি? হ্যাঁ, আমাদের গ্রুপে না দাদা, গ্রুপে আছে না আমাদের? আমাদের গ্রুপে আছে, প্লাস ইউটিউবেও আছে। ওইটা সপ্তাহে সপ্তাহে একদিন করে পোস্ট হবে লিঙ্ক গুলা। তো সার্চ করলে অলরেডি পাওয়া যাবে আর কি। গ্রুপে তো এরাসমাস মনে হয় মন্ডাস কোনো কন্টেন্ট নাই, আমি নতুন অ্যাড হয়েছি তো মানে গ্রুপে মেবি কোনো কন্টেন্ট আমি ও, দেখতে পাচ্ছি আপনি না। ফেসবুক গ্রুপে নাই আমাদের? কোন গ্রুপ ফেসবুক দিদি, কোনটা? আমাদের হিন্দু হায়ার স্টাডি হায়ার। হেল্প ফর হিন্দু স্টুডেন্টস। আহ আমি লিঙ্কটা দিয়ে দিতেছি চ্যাটে, এখানে জয়েন করতে পারবেন। এখানে আমাদের কন্টেন্ট গুলো আছে আর কি, বা সেমিনার গুলো পাওয়া যাবে। আমি চ্যাটে দিয়ে দিচ্ছি লিঙ্কটা। আর আমি হোয়াটসঅ্যাপেও ওই মানে শেয়ার করে দিব না গ্রুপের মধ্যে, ফেসবুক গ্রুপের লিংকটা। ওইখানে পাবেন সবকিছু, আমাদের মানে অনেক আগে থেকেই সব ভিডিও রেকর্ড সবকিছু রাখা আছে। ওটা দেখলে আর একটু বেটার হয়। আমরা আজকে আসলে ওই লাইসেন্স এক্সামটা নিয়ে এই জন্যই কথা বললাম। মোটামুটি আমি যতটুকু জানি, আমি তো আর পণ্ডিত না, আমার যে জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে। তো আমি আর হচ্ছে ওই সব দেশে অনেক বেশি রুলস চেঞ্জ করে, প্রায়ই চেঞ্জ করে, কিন্তু তার মানে এই না যে উত্তর থেকে দক্ষিণ হয়ে যাবে রুলস। কিছু কিছু ছোট ছোট চেঞ্জ আসতে পারে। কিন্তু যেটা আমি বলবো যে জার্মানি অবশ্যই ডাক্তারদের জন্য খুব ভালো একটা স্পেস, যদি আমি চেষ্টা করতে পারি। আর আমি স্টুডেন্টদেরকে বেশি ইন্সপায়ার্ড করব এই বিষয়টা নিয়ে, কারণ ওদের কাছে এখন ফাঁকে ফাঁকে একটু কষ্ট করে হলেও জার্মান ভাষাটা শেখার একটা স্কোপ থাকে। জার্মানির কিন্তু 6টা স্টেপ ভাষার, A1 A2 B1 B2 C1 C2। A1 আর A2 আমি যদি চাই যে আমি ইউটিউব দেখে শিখবো, আমি সেটাও শিখতে পারি। এখানে সবগুলা রিসোর্স কিন্তু ওই সব জায়গাতে পাওয়া যায়। শুধু ঘরে একটা বই কিনে নিলাম, নিয়ে একা একাই পড়া যাবে। সমস্যাটা হয় B1 B2 এই দুইটা লেভেলে, ওই দুইটা শিখলে ইন্টারমিডিয়েট লেভেল ওইটা, ওইটা শিখতে গেলে একজন মেন্টর খুব দরকার। আর A1 A2 লেভেলের যে গ্রামার গুলা, সেই গ্রামার গুলা যদি আমার বেসিক ভালো না হয় তাহলে পরে কিন্তু B1 B2 তে যায় পাশ করা কঠিন হয়। তো এই জন্যই A1 A2 সময় গ্রামাটিক্যাল যে ব্যাপারগুলা সেগুলা দেখায় দেওয়ার জন্য যদি কেউ একজন গাইডলাইন দেয়, সেটা ভালো হয়। নয়তো একা একা শেখাটা কোনো ব্যাপার না। আর আরেকটা জিনিস যেটা বলবো যে স্টুডেন্টদের ক্ষেত্রে বা আমরা যারাই যেটা করতে চাই, জার্মানিতে আসতে চাই, তারা যদি কিছু ভোকাবুলারি শিখি এখন থেকে, প্রতিদিন 10টা ভোকাবুলারি শেখাটা খুব একটা কঠিন না, কিন্তু এটাতে আমাদের নিজেদের মানে জ্ঞানটা বাড়বে। আর জার্মান ল্যাঙ্গুয়েজের যে বর্ণমালাগুলা মোটামুটি ইংলিশের মতোই, শুধু ওদের উচ্চারণটা ভিন্ন। উচ্চারণটা ভিন্নর জন্য কথাগুলা শুনতে কেমন জানি শোনা যায়। এছাড়া কিন্তু খুব বেশি যে একেবারে খুবই কঠিন উত্তর আর দক্ষিণ এমন না। মানে এর মত A B C D এইরকম করেই কিন্তু ওরা লিখে, কিন্তু উচ্চারণটা অন্যরকম ভাবে করে। তাই জন্য বানানের স্পেলিং গুলা সব উল্টাপাল্টা হয়ে যায়। এইটার সাথে একটু কোপ আপ করতে পারলেই অনেকটা সহজ হয়ে যায় আর কি।
আর হচ্ছে আর কি বলি, মোটামুটি বলা শেষ। আর কারোর যদি কিছু জানার থাকে তাহলে বলা যায়, নয়তো আমার মাথায় আপাতত আর কিছু আসতেছে না। উম, মানে কারো কাছে কি আর কোনো কোয়েশ্চেন আছে, তাহলে কোয়েশ্চেন করতে পারেন। যদি কোয়েশ্চেন না থাকে, আচ্ছা। বই তো বর্তমানে মানে চ্যাটে আসছে জয়দীপ, বই আছে নাকি? বই তো অনেকগুলো আছে, বাট আমি কারেন্টলি জানি না কোন 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 বই টিচাররা পড়ায়। মানে এক এক টিচারের প্রেফারেন্স এক এক রকম থাকে আর কি। তাই বলো যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে জিজ্ঞেস করতে আর কি। তো এখানে কারেন্টলি হ্যাঁ, শিশির মহন্ত এবং প্রদীপ রয় দাদা পড়ায়। তো তারা হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট বই পড়ায়, বাট বুয়েট ইনস্টিটিউট আমার মনে হয় নেটস ফেক এই বইটা পড়ায় আমার যতটুকু মনে হয়। দাদা, নেটস হ্যাঁ ফেক ওইটা তো আর্মাইন্স, আছে সরি, হ্যাঁ হ্যাঁ, এটা পড়ায়। এখন। কিন্তু সাথে আরো অনেক বই থাকে ওইগুলা, মানে এইটা একটা কোচিং এ অ্যাড থাকলে বা কোনো মেন্টরের আন্ডারে থাকলে ওইটা ভালো হয়। উনি কোন বই থেকে গাইডলাইন দিতে পছন্দ করেন সেটা ভালো হয় আর কি। মোটামুটি এইটাই জার্মানির, মানে আমি যতটুকু জানি আমার মনে হয়েছে যে আমি সহজভাবে ক্লিয়ার করার চেষ্টা করছি। কিন্তু তারপরও যদি কারোর কোনো সমস্যা থাকে তো আমাকে আবারও বলতে পারে, তাতে কোনো সমস্যা নাই। আমি আমাকে প্রতি সোমবারে যদি পার্সোনালি মেসেজ দিতে হয় তাহলে সোমবার বা মঙ্গলবারে আমাকে নক দিতে পারেন। আর নয়তো হচ্ছে যেটা আমাদের গ্রুপটা, ডক্টরদের গ্রুপটা, সেই গ্রুপের মধ্যে মেসেজ করলে আমি হয়তো সারাদিনে যখন আমি একটু ফ্রি থাকবো তখন আনসার গুলা দিয়ে দিব আমার জ্ঞানের মধ্যে যতটুকু সম্ভব আর কি। সাথে আলফ্রেড দাদা আছেন, ওখানে ওখানে তন্ময় দাদা আছেন, ওনারাও জার্মানিতে থাকেন। তো এই রিলেটেড, মানে ভাষা রিলেটেড বা মাস্টার্স প্রোগ্রাম রিলেটেড আরো কোনো কোশ্চেন থাকলে ওনারাও আনসার করতে পারবেন আমি যদি বিজি থাকি বা দেখতে না পাই। এগুলা সমস্যা হবে না। আর যারা জার্মানিতে যেতে ইচ্ছুক, আমাদের কিন্তু দাদা জার্মান কমিউনিটি নামে আলাদা একটা কমিউনিটি খুলে রাখছেন। ওখানে আমরা জার্মানিতে থাকার জায়গা, ভাষা শেখা, তারপর ওইখানের মানে আরো কয়েকটা গ্রুপ আছে। ওই সব জায়গাতেও যদি আমরা অ্যাড থাকি তাহলে পরে অনেক বেশি, আরো বেশি ইনফরমেশনটা পাবো। এইটাই আমার মনে হয় সবার কথা। মানে ডক্টরদের গ্রুপ কোথায় পাবো? দাদা জিজ্ঞাসা করছেন কোন দাদা যেন। দাদা, গ্রুপ তো ডক্টরদের জন্যই। কেউ যদি ডক্টর হন বা মেডিকেল স্টুডেন্ট হন এবং আমাদের গ্রুপে অ্যাড হইতে চান, এই যে আমাদের ছোট ভাই আছে একটা, অজয় আর্য, ওর আইডিতে একটু কষ্ট করে নক দিয়ে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বারটা অথবা স্টুডেন্ট আইডি কার্ডটার ছবি যদি দেয়, মানে আমরা ভেরিফাই করে ঢুকাই আর কি। তো ওইটা দেখে শিওর হয়েই তারপর অ্যাড করে দেওয়া হয়। অথবা আচ্ছা, আমি হ্যাঁ মানে অলরেডি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে একটা আছে মানে কমিউনিটির হোয়াটসঅ্যাপ কমিউনিটি, না দুইটা গ্রুপ, একটা ডক্টরদের আরেকটা হলো নর্মাল, সবাই জয়েন করতে পারবে। তো ডক্টর গ্রুপে ঢুকতে হলে ভেরিফাই হয়ে ঢুকতে হয়, রেজিস্টার হইতে হয় আর কি। আহ, ওই নাম্বারটা চেক করে ঢোকানো হয় আর কি। ঠিক আছে, ওই আর আর বাকি যে চ্যানেল গ্রুপটা, এটা যে কেউ ঢুকতে পারবে, যে কেউ ঢুকেই করতে পারবে কি। তো এই হলো বিষয়টা। অনিন্দ অধিকারী বলছে নার্সিং এর উপর গ্রাজুয়েশন কমপ্লিট করার এজ এ ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে জব অ্যাপ্লাই করতে পারবে। ও, আমি একটা কথা এখানে ক্লিয়ার করে দেই, যেটা বলা দরকার ছিল। আমি এতক্ষণ যেই কথাগুলা বললাম সেটা কিন্তু শুধু এমবিবিএস স্টুডেন্টদের জন্য না। এমবিবিএস হই বা বিডিএস হই, আমরা কিন্তু দুইজন, মানে দুইটা সেক্টর থেকে এসে এই সেম প্রসেসের মধ্যে দিয়েই যাওয়া লাগবে। আর বিডিএস দের জন্য মাস্টার্স করার কিছু আলাদা প্রোগ্রাম থাকে, যেমন আমাদের এমপিএইচ থাকে, পাবলিক হেলথে কিছু কোর্স থাকে, ইন্টারন্যাশনাল পাবলিক হেলথ, ইন্টারন্যাশনাল হেলথ, কি কি যেন আরো কোর্স থাকে। কিন্তু ওদের ক্ষেত্রে হচ্ছে ওই ইমপ্ল্যান্টেশন, তারপর আরো কি কি যেন কোর্স থাকে ওদের, ওই ডেন্টিস্ট্রি রিলেটেড। এইসব কোর্সগুলাও অ্যাভেলেবল, ওগুলাতে জয়েন করা যায়। এখন আমি কয়েকটা কথা বলি যে কেউ যদি বলে যে দিদি আমার কাছে তো এত বেশি টাকা নাই, আমি এত টাকা দিয়ে ঢুকতে পারবো না,
তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওদের কিন্তু ওরা ভলান্টিয়ার নেয়। 18 বছরের বেশি মানে 18 থেকে 24 পর্যন্ত মনে হয় একটা গ্রুপকে নেয়। আর আরেকটা হচ্ছে 24-এর পর থেকে যারা তাদের মধ্যে থেকে 1 বছরের জন্য ভলান্টিয়ার ভিসা দেয়। সেই ভলান্টিয়ার ভিসাতে যদি আমরা আসতে পারি, সেখানে ওরা একটা জব দিবে, সেই জবটা করা যাবে, ওরাই থাকার জায়গা দিবে, থাকা যাবে। আবার হচ্ছে খাবারটাও ওরাই প্রোভাইড করবে, সাথে কিছু পকেট মানিও দিবে। আমি বলবো না পকেট মানিটা অনেক বেশি, কিন্তু তুমি থাকা খাওয়ার জায়গা পাইতেছো, থাকা খাওয়ার জায়গাটাও যে খুব ভালো হবে, খুব উন্নত মানের হবে সেরকমও না। কিন্তু এখন টাকা যদি আমার তো একটু কষ্ট করতেই হবে, আসলে কষ্ট করতে হবেই। তো একটু কষ্ট করে যদি আমি এই 1 বছরের জন্য এখানে আসি, আর এসে ওদের সাথে থাকতে থাকতে ভাষাটা শিখে যাই, ভাষা শেখাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। এবং যখন আমি আরো বিভিন্ন দেশের মানুষের সাথে মিশবো, যারা এই সেম গোল নিয়ে কাজ করতেছে, তখন কিন্তু অনেক বেশি আমার মানে জ্ঞানটা বাড়বে। আমি এই দূর থেকে যেটা বুঝতেছি, আমি ওইখানে গেলে আরো অনেক অনেক রাস্তা খুঁজে পাবো, কারণ আরো অনেক দেশের অনেক মানুষ আছে। যেমন আমি একটা পরিচিত দাদাকে চিনি, উনি প্রথমে হসপিটেশনে গেছিলেন। তখনকার সময় এমন একটা ছিল যে ভাষা টাষা না জানলেও এমন একটা অবস্থা হয়েছিল যে হসপিটেশনের জন্য কিছু ডাক্তার নিছিল। তো ওই ডাক্তার হয়ে তিনি যাওয়ার পরে দেখলেন যে তার যে মেডিকেল নলেজ, তার থেকে অনেক কম মেডিকেল নলেজ নিয়েও অনেক ডাক্তার ওইখানে প্র্যাকটিস করতেছেন। তো তখন তার একটা আসলো, যে চিন্তা আসলো যে তাইলে আমি তো ওদের থেকে বেশি জানি, তো আমি কেন একবার চান্স নেই না। তো উনি চান্স নিলেন এবং এখন তো উনি ওইখানে রেডিওলজিস্ট হিসেবে প্র্যাকটিস করতেছেন, ভালো আছেন। তো এইরকম যে আমি বলতেছি যে আমাদের ওই দেশে গেলে এমন অনেক কিছু বুঝতে পারবো। আবার আরেকটা জিনিস বলে দেই যে ওই যে আমরা অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্রোবেশন যেটা পাঠাই, কোন এরিয়াতে পাঠাবো সেইটা একটু চিন্তা ভাবনা করে দেওয়া যায়। যেমন আমাদের হচ্ছে ওই বার্লিন ওয়াল দিয়ে মনে হয় জার্মানিকে হচ্ছে 2 ভাগে ভাগ করে দিছিল, তাই না দাদা? তো একটা সাইটে মানে আমরা কিছু কিছু এরিয়া এখনো আছে যে যেখানে এত বেশি উন্নত না। জার্মানির নর্মালি ফ্রাঙ্কফুর্ট, বার্লিন এগুলা যেমন উন্নত, ওই কম্পারেটিভলি অতটা উন্নত না। এইরকমও কিছু সিটি, কিছু টাউন এরিয়া আছে। তো যেহেতু প্রত্যেকটা জায়গার মেডিকেল কাউন্সিল আলাদা, তাদের রুলস আলাদা, তাদের ওইখানে যেহেতু ডক্টরের সংকট বেশি, তো আমরা যদি ওইসব এরিয়াতে অ্যাপ্লাই করি, তো ওইখানে আমাদের ওয়েটিং পিরিয়ডটা কম থাকবে, পরীক্ষায় দ্রুত অ্যাপিয়ার করতে পারবো। এই জিনিসটা আমরা মানে যখন অ্যাপ্লাই করব তখন এই জিনিসটা মাথায় রেখে করলে ভালো হয়। ওই ডেফিসিট পেশায় একটা সার্টিফিকেট যে তোমার ডেফিসিয়েন্সি আছে, আমাদের জার্মান ডিগ্রির সমতুল্য না তুমি, দ্যাটস ওয়াই তোমাকে পরীক্ষা দিতে হবে, এই যে একটা কাগজ, সেই কাগজটা দেওয়ার সময়টা কমে আসবে। আমাকে আর 8 মাস ওয়েট করতে হবে না। এই কাজটা করা যাইতে পারে যদি আমরা চাই। তো এটা যার যার পার্সোনাল ব্যাপার। কিন্তু ওইসব জায়গায় আবার কাজের সুযোগ, পার্ট টাইম জব করার সুযোগ কম। ওইসব জায়গায় বেশিরভাগ রুরাল এরিয়া, ওইখানে মানুষ নেটিভ ভাষাটা ছাড়া অন্য কিছু বোঝে না। তো আমি জার্মান ভাষা না শিখে বা এক্সপার্ট না হয়ে ওইখানে গেলে আমি কোনো কাজ টাজ পাবো না, এটাও চিন্তা করতে হবে। মোটামুটি এই ছিল আলোচনা। আমার মনে হয় সবাই আর কারো কোনো প্রশ্ন নাই। দাদা, আমি কি আর কিছু বলবো? আপনি কিছু বলতে বলবেন এই বিষয়ে? নয়তো শেষ করে দিই। হ্যাঁ, যদি আর কোনো কারো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করতে পারি সেমিনার। আর সেমিনারটা আমাদের রেকর্ড করা হচ্ছে এবং এটা আমরা পরে আপলোড করবো আর কি গ্রুপে, আমাদের ইউটিউব চ্যানেলের থ্রুতে দেখতে পারবেন। ওকে, তাহলে আমরা শেষ সবাইকে করি। নমস্কার। নমস্কার, ধন্যবাদ হুম, সবাইকে সময় দেওয়ার জন্য এখানে। ধন্যবাদ। ধন্যবাদ রাত্রি, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার দাদু, নমস্কার দিদি। নমস্কার ভাই। নমস্কার। নমস্কার।